আদালতে হাজির হোক বা না হোক শেখ হাসিনা ও দোষীদের বিচার হবে, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। গুলশানে মধ্যরাতে বাসাবাড়িতে ঢুকে তছনছ ছাত্র জনতা, পরিচয়ধারীদের ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14 ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা 48,35,00,000 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে দরজা ভেঙে তল্লাশির নামে ঢুকে পড়ে একদল ব্যক্তি, যাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। পরে যৌথ বাহিনী আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রথমে তাদের আটকে দিলেও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। গুলশান 2-এর 81 নম্বর রোডের একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়ে ছাত্র জনতা পরিচয়ধারী লোকজন। 40-50 জনের দলটির দাবি এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ঢুকেছেন বলে দাবি করেন। আমরা এখানে যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। তবে বাড়িতে থাকা সদস্যদের দাবি এটি তানভীর ইমামের বাড়ি নয়, এটি তানভীর ইমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। 2001 সালে তার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিচ্ছেদ হয়ে যায়। যেটা তানভীর ইমাম সাহেব, এটা রহমান সাহেবের বাসা। ছাড়াছাড়ি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যেই ঘরের ভেতরের সবকিছু এলোমেলো করে ফেলে তারা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চেষ্টা করে পালিয়ে যাওয়ার, কিন্তু তাদের আটকে দেয়া হয়। এ সময় তাদের কাছে ছিল না তল্লাশির কোনো সঠিক ব্যাখ্যা। আমি সেটা জানি না, আমি পিছন থেকে ভিডিও করতেছি, এমনকি আমার ফোনে এখনো ভিডিও আছে। এই যে এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম, ওনার নাকি এখানের ওনার এই মেন নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে। ঘটনার পর প্রায় 2 ঘন্টা কেটে যায়, তবে কাউকে আটক বা গ্রেপ্তার না করে ছেড়ে দেয়া হয়। আমাদের এখান থেকে শ্বাস করে বের করা হয়েছে, আমরা যেভাবে ঢুকছি ঠিক ওইভাবে আছে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আদালতে হাজির হোক বা না হোক, গুম খুন সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধী অভিযোগে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। টার্গেট ব্যক্তিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হাত পা বেঁধে অপহরণের পর গুম, আয়নাঘরে বন্দী করে নির্যাতন। গুম সংক্রান্ত কমিশনের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গেল 15 বছরে 1,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব গুম খুনের ঘটনা ঘটত। এখন প্রশ্ন, জড়িত সবাই কি বিচারের মুখোমুখি হবে কিনা? ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আদালতে হাজির হোক বা না হোক, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তার সঙ্গে জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. স্পষ্ট করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া। It depends on India and also international law guiding all this system, how it works.
So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। So not conversation. গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখনও প্রশাসন ব্যবস্থায় অনেকে রয়েছেন, তাদের নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। Everybody was involved in it. Whole government was involved in it. So you cannot distinguish who is really enthusiastically doing it, really doing it under orders, not quite supportive, but carrying out those kind of things. So those are the things which are taking time. সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি। Now at the center of a corruption probe. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও মতামত জানান প্রধান উপদেষ্টা। 700,000 Rohingya Muslims live here in makeshift দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 4 out of 5. বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ জেনেভায় উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠান জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে ঢাকার সময় সন্ধ্যা 6টায় সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে 48 কোটি 35 লাখ টাকা রয়েছে বলে দুদকের আবেদন সূত্রে জানা যায়। দুদকের আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। মাহতাব মিনহাজের আরেকটি রিপোর্ট। 2014 সালে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ফাউন্ডেশনটির 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে বলা হয়েছে, পুতুল তার মায়ের যোগ সাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অবৈধভাবে নিয়োগ লাভ করে এবং মায়ের ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত বছরের 24 নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। ভরা মৌসুমেও পানি নেই চুয়াডাঙ্গার জিকে সেচ খালে, বিপাকে কৃষক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। রমজান এলেই শুরু হয় খাদ্যপণ্যে ভেজালের মৎসব। চাহিদা বেড়ে যাবার সুযোগে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বাজারে সরবরাহ শুরু করে অসাধু ব্যবসায়ীরা। এবছরও যার ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI এর পরীক্ষায় ধরা পড়েছে অস্বাস্থ্যকর 47টি পণ্য। ঘি, মুড়ি, সেমাইতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। রমজান সংযমের মাস, তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কাছে যেন লুটপাটের সুবর্ণ সুযোগ। এ সময় খাদ্যপণ্যের চাহিদাও বেশ বেড়ে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। রমজান মাসে সেহরি ও ইফতারে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের জন্য উদ্বিগ্ন থাকেন সাধারণ মানুষ, কিন্তু বাজারে নকল ও ভেজাল পণ্যের অবাধ সরবরাহ থাকায় দুশ্চিন্তায় থাকেন ভোক্তারা। মানুষ এখন চায় যে আমি ভালো টাকা দিয়ে ভালো জিনিস খাবো, ভেজাল জিনিস খাবো না, খাইলে এটা ক্ষতি হয়। রমজানে আসলে আমরা সবাই চাই একটু ভালো কিছু নেওয়ার জন্য। আমার বাসা এখন মিরপুরে, আমি একটু ভালোটা খোঁজার জন্য একটা পরিচিত দোকানে আসছি। অনেক বয় কাজ করে, যেমন এই যে তরমুজ, এগুলো তো কিনবই না, কারণ তরমুজ কিনতে গেলে যে একটা ভয় আতঙ্ক লাগে যে কি জানি কি হয়, ভেজাল জিনিস। ক্রেতাদের দুশ্চিন্তার প্রমাণ মিলেছে BSTI এর পরীক্ষায়ও।
বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা নমুনায় 47টি পণ্যে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গেছে। সবচেয়ে বেশি ভেজাল পাওয়া গেছে ঘি, লাচ্ছা সেমাই, কোমল পানীয়, মুড়ি, সরিষার তেল, ফ্রুট ড্রিঙ্কস, সস ও স্কিন ক্রিমে। 555টার রিপোর্ট পেয়েছি, তার মধ্যে 47টা যে ফেল করছে তার মধ্যে 16টাই হচ্ছে স্কিন ক্রিম। আমরা এখন বিধি মোতাবেক তাদেরকে শোকজ করছি, শোকজ করার পরে ওটা শোকজের জবাব দিবে, জবাব দিলে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আর কি। বিএসটিআই এর তথ্য মতে বাজার থেকে সংগৃহীত ঘিতে পাওয়া গেছে বেনজয়িক অ্যাসিড, স্কিন ক্রিমে পাওয়া গেছে পারদের উপস্থিতি, আয়োডিনযুক্ত লবণে মেলেনি আয়োডিন, আর মুড়িতে মিলেছে ক্ষতিকর রাসায়নিক সারের উপাদান। এদিকে ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তরও কাজ করছে। আমরা আইন প্রয়োগ করার পরেও এর বাইরে যারা আছে তারা ঠিকই বেআইনি প্র্যাকটিসটা করে যায় এবং দুদিন পরে যাকে জরিমানা করা হয় তিনিও আবার নতুন করে হয়তোবা আইন ব্যত্যয়ের আবার লিপ্ত হয়ে যান। তো এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এবং আমরা নিয়ে থাকি। মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শাতে নির্দেশনা দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বোরো আবাদের ভরা মৌসুমেও পানি নেই চুয়াডাঙ্গার জিকে প্রকল্পের সেচ খালে, এতে বিপাকে কৃষক। কর্তৃপক্ষ বলছে পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গার প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বোরো আবাদের ভরা মৌসুমে শুকনো খটখটে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ খাল। ফসল বাঁচাতে জ্বালানি তেল কিনে সেচ দিতে গিয়ে হিমশিম অবস্থা কৃষকের। 1 লিটার ডিজেলে আপনার 1 ঘন্টায়তেই আপনার 70-80 মিনিট চলে, বুঝলেন? তাতে আপনার অনেক খরচ, আমাদের মেশিন পানি দিয়ে আবাদ করি, খরচ বেশি পড়ে যায়, আমাকে লাভ হয় না। কৃষকরা জানান পানি না পেলেও সময় মতো সেচ কর দিতে হচ্ছে তাদের। সেচ খালে পানি পেলে যেখানে 200 টাকায় 1 বিঘা জমিতে ধান চাষ করা যায়, সেখানে বিকল্প সেচে খরচ হয় 4,500 টাকা। এখন শুকনো মৌসুমে এখনই দরকার পানি, কিন্তু এখন পানি নাই, খালি গাড়ি চলে যায়, খালি টাকা পয়সা নিয়ে চলে যায়, পানি ওঠে না কেনালে, হালকা ছাড়ে বিঘাজি পৌঁছায় না। কৃষি বিভাগ বলছে সেচ কার্যক্রম সচল রাখার অনুরোধ জানিয়ে জিকে সেচ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। আর জিকে কর্তৃপক্ষ বলছে পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় সরবরাহ বিলম্ব হচ্ছে। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই কার্যক্রম চলমান চালু করতে কিছুটা দেরি হচ্ছে। তো আমরা আশা করছি যে আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা এই কার্যক্রম আবার স্বাভাবিক করবেন। পদ্মা নদীর পানির লেভেল কম থাকায় আমরা সেচ কাজ সম্পন্ন করতে পারি নাই। চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে 35,720 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 8,000 হেক্টর জমি জিকে সেচ প্রকল্পের আওতায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 71-এর বীরাঙ্গনাদের জীবনের গল্প দিয়ে। 71-এর মহান মুক্তিযুদ্ধে 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় যুদ্ধ শুরু করলেও কিশোরগঞ্জে আসে 19 এপ্রিল বিকেলে। এ সময় পুরো জেলায় বিভীষিকাময় আতঙ্কের সৃষ্টি করে পাকিস্তানি সেনারা। স্থানীয় দোসরদের সহযোগিতায় চলে লুটপাট, হত্যা আর ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বড় হত্যাযজ্ঞটি ঘটে সেই বছরের 13ই অক্টোবর। বড়ইতলায় পাকিস্তানি বাহিনীর বুলেটে প্রাণ হারায় 365 জন সাধারণ মানুষ। 53 বছর আগের দিনটির কথা মনে হলে আজও শিউরে ওঠেন এলাকার প্রবীণরা। কিন্তু এই গণহত্যার বিচার পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 71-এর বিভীষিকাময় 13 অক্টোবর বিশেষ ট্রেনে পাকিস্তানি সেনারা স্থানীয় দোসরদের সঙ্গে নিয়ে দুপুর 12টার দিকে কিশোরগঞ্জের বড়ইতলা এলাকায় পৌঁছে। তাদের স্বাগত জানায় রাজাকার ও আল শামস বাহিনী। হানাদার সৈন্যরা রাজাকারদের সহায়তায় পার্শ্ববর্তী গ্রামে লুটপাট চালায়। ব্রাশ ফায়ার, বেয়োনেটের খোঁচা ও শাবল আর হাতুড়ি দিয়ে পিটিয়ে 365 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। আমাদের 2 জন সৈনিক আমাদের জেনেছে মুক্তিরা। এই কথা কয়ার সাথে সাথে ওই মেজরে অর্ডার দিছে মেশিন ফিট করে আপনি এখানে গুলি করার লাগে। তো মেশিন গাড়ি লঙ্গি সেটা এনে ফিট করিয়া এই যে মানুষ হাজার হাজার মানুষ বয়সীন পরে এনে দিছে পায়ার।
পাকিস্তানি সেনাদের থেকে রক্ষা পেতে অনেকে মসজিদে গিয়ে আশ্রয় নেয়, কেউ মৃতের ভান করে বা রক্তাক্ত মৃতদেহের স্তূপে পড়ে নিজেকে রক্ষা করেন। আহত ও নিহতদের স্বজনদের সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে। আমার এক চাচাতো ভাই, আপন চাচাতো ভাই এখানে শহীদ হয়েছে। আমার এক চাচা এদিক দিয়ে গুলি গায়ে এদিক দিয়ে বাইরে হয়েছে, অনেকদিন বেঁচে গেছে। আমার আরো 2 চাচা ব্যানেডের পার এখনো আছে। বিজয় দিবসে বা এই স্বাধীনতার দিন এদেরকে স্মরণ করে, এইটুকু আমরা জানা মতে। শত শত লোক কেন আহত হয়েছে। সেদিনের নির্মম ভয়াবহতার সাক্ষী মুমতাজ উদ্দিন। তিনি ও তার ভাই বেয়নেটের আঘাতে গুরুতর আহত হয়ে পড়েছিলেন মৃতদেহের স্তূপে। শরীরের ক্ষত নিয়ে কোনো ক্রমে বেঁচে বাড়ি ফিরেন। আজও মাথায় ও কপালে বেয়নেটের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। এইটা দিছে আগে আর এই ভাতটা দিছে পরে, 2টা ভাত দিছে আর পায়ে 2টা সাফা দুবা খাইছে হরিয়া। স্বাধীনতার পর 1972 সালে বরৈতলায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জন্য উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম। প্রশাসনকে 2 শতক জমি দান করেন। পরে 1996 সালে তার ছেলে মর্তুজ আলী মোস্তফা পাঠাগার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আরও 15 শতক জমি প্রশাসনের কাছে হস্তান্তর করেন। অর্থ দিয়া সম্পদ দিয়া ধরে রেখেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা ডিপ গভীরভাবে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। এরপর চিত্রশিল্পী সজল বসাকের নকশায় 2000 সালে শহীদদের নাম ফলক সম্বলিত স্মৃতিসৌধ নির্মাণ করে জেলা পরিষদ। এখন পর্যন্ত তাদের জন্য কোনো কিছু করে সরকারও করে নাই, কোনো কিছু তাদেরকে আশ্বাসও দেওয়া হয় নাই, তাদেরকে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দেওয়ারও কোনো হয় না। বরৈতলা গণহত্যায় জড়িত স্থানীয় রাজাকারদের বিচার, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্তিযুদ্ধভিত্তিক পাঠাগার নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদালতে হাজির হোক বা না হোক শেখ হাসিনা ও দোষীদের বিচার হবে, স্কাই নিউজকে ডক্টর ইউনুস। গুলশানে মধ্যরাতে বাসা বাড়িতে ঢুকে তছনছ ছাত্র জনতা, পরিচয়ধারীদের ছেড়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14 ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা 48 কোটি 35 লাখ টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।